তেল ঢালো। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। তো আজকে আমি ইন্ট্রোটা ভয়েস ওভারে দিচ্ছি কারণ আজকে মানে অনেকগুলো কাজ একসাথে আছে, তো এই জন্য আমি না প্রথম দিকে মানে ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি সত্যি কথা বলতে। তো দেখো, ঘুম থেকে উঠে বিছনাটা গুছিয়ে এখানে চা করতে চলে এসেছি, আর ভাই এসে বলছে এই ব্লগ করছিস দুষ্টুমি করছে। তো এইখানে দেখো, আর এখানে ডাইনিং টেবিলটা তো ওই ঘরে নেওয়া হয়ে গেছে, তো আমরা এখানে সোফাতে বসে সবাই মিলে চা খেয়ে নিচ্ছি। আর মাসির শরীরটা বেশি ভালো না, তবুও মাসি একটু উঠে বসলো। তো আসার পর থেকেই মাসির শরীরটা না খুব খারাপ, আগে তো আরও খারাপ ছিল, তবে আস্তে আস্তে একটু রিকভারি করছে। তো তার আজকে না প্রচণ্ড ঠান্ডা, বাইরে রোদও তেমনটা নেই, জানি না সকালের পরে উঠবে কিনা। তো এই দেখো, আমি হট জেল ব্যাগটা নিয়ে, এটা কিন্তু হট ওয়াটার ব্যাগ নয়, অনেকেই ভাবে এটার ভেতরে না পুরোটা মানে জেলি আছে, তো ওই জন্য এটাকে ওপেন করতে হয় না, জাস্ট চার্জ করে নিলে হয়ে যায়। এই দেখো চার্জ করে এবার আমি নিয়ে বসবো। তো একবার রান্নাঘরে গিয়ে দেখলাম মাসি কী করছে, তো দেখি মাসি আর মেশু এখানে পেয়ারা কাটছে, আবার মেশু দেখো মাসির ওষুধগুলো নিয়ে এসেছে। পুরো বয়সে না এই কেয়ারগুলি আমার মনে হয় অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে। তো মা ওখানে রান্নাটা কমপ্লিট করেছে, আর এখানে সয়াবিনের সবজিটা আমি করছি। আর সয়াবিনটা না আমার চিকেনের মতো করে রান্না করতে প্রচণ্ড ভালো লাগে, আর শীতের দিনে সবজি খাবো আর ধনেপাতা দেবো না, সেটা কি হয় বলো তো? আমার তো প্রচণ্ড ভালো লাগে, সব সবজিতে আমার মনে হয় শীতের দিনে আমি ধনেপাতাটা দিই। তো দেখো সয়াবিনটা অলমোস্ট ডান, আর এখানে মাও অফিসে যাবে, খুব তাড়াহুড়ো করে মা খেয়ে নিচ্ছে। আমি বললাম যে একটু বসে আস্তে ধীরে খাও, তো মা মানে খেতে বসেছে, মাসিও ওখান দিয়ে বসে আমি মা গল্প করছিলাম। তো গল্প করলে তো হবে না, আর কালকে থেকে না রোদটা মানে একেবারেই ছিল না, তবুও আজকে দেখো একটু উঠেছে তাও। তো ভাবলাম যে ভিজে কাপড়গুলো আছে ছাদের মধ্যে, সেগুলো একবার মেলে দিই। আর দেখো বিঙ্গো এখানে সকাল থেকেই না ও ছাদের মধ্যে আছে, ও ছাদে গেলে নিচে আসতে চায়, নিচে গেলে ছাদে আসতে চায়। আর ও দেখো আমার সঙ্গে দৌড়োদৌড়ি করছে, আর ও না দৌড়োদৌড়ি করতে ভীষণ পছন্দ করে। তোমরা হয়তো অনেক ভিডিওতেই দেখো ও প্রচণ্ড দৌড়োদৌড়ি করছে। আর মানে রোদ পেয়েছে, তো দুদিন ধরে রোদ একেবারেই উঠছে না, তো রোদ পেয়ে ইনি খুব আনন্দিত, মানে আনন্দে যেন আর ধরে না। তো ছাদের মধ্যে কাপড়গুলো মেলে দিয়ে চলো এবার নিচে যাওয়া যাক। তো ঠাকুর ঘরে না অনেক দিন ধরেই একটা মানে রাজথাল এভাবেই পড়ে আছে, সেই যে জোগাড় দেওয়া হয়েছিল সেটাও আজকে পরিষ্কার করব। আর দেখো অনেকগুলো হলুদ তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা গাছ থেকে এতগুলো হলুদ মানে উঠেছে ওই যখন মাটি ফেলা হচ্ছিল তখন। তো দেখো হলুদগুলো না আমি নতুন মাটির মতো গুজে দেবো, কারণ এইভাবে যদি আমরা হলুদ গুজে দিই কয়েকদিন পরেই দেখবে এগুলো থেকে গাছ উঠছে। তো হলুদগুলো মানে বেকার ঘরে পড়ে নষ্ট হবে, তার চাইতে ভালো আমি এগুলোকে আবার লাগিয়ে দিই। এই যে সবগুলো দেখছো এইখানটায় না আমি লাগিয়ে দেবো। তো লাগানো দেখো প্রায় শেষ। তো এখানে আমি বলেছি রাস্তাটা আজকে পরিষ্কার করব, তো আমি ভাবলাম ঘরের মধ্যে করব, থাক একটু ঘাটে যাই। আর যতবার ঘাটে যাই না আমি, কারণ আগে যখন দাদু ঠাকুমা ছিলেন এই ঘাটেই, কিন্তু তখন জলও ছিল না আমাদের বাড়িতে, অনেক বছর আগের কথা বলছি, আমার ছোটোবেলার কথা। এই ঘাটেই কিন্তু সবাই সব কিছু করতো, মানে বাসন ধোয়া থেকে শুরু করে স্নান থেকে শুরু করে গ্রামের মধ্যে যেটা হয় আর কি, মানে যতবার আমি এই ঘাটে এসে বসি ততবার আমার দাদু ঠাকুমার কথা, স্পেশালি আমার দাদুর কথা প্রচণ্ড মনে পড়ে যায়, কারণ এই ঘাট ছাড়া মানে দাদু কাপড় ধোয়া কিছুতেই হতো না। আর এই যে দেখছো ঘাটে এই পাথরটা ফেলে, এটাও কিন্তু দাদুর থাকাকালীন সময়ে। তো দেখো চলে এলাম থালাটা নিয়ে, আর ওই যে একটা পাইপের টুকরো দেখছো আমি নিয়ে এসেছি, ওই দিন মানে মাটি কাটার সময় না পাইপটাও মানে কাটা পড়ে গেছিলো। বাইরে যা যা কাজগুলো ছিল সবগুলো কমপ্লিট করলাম, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আজকে না চুলে একটু শ্যাম্পুও করবো, যেহেতু রোদ উঠেছে, আর রোদ না উঠলে চুলগুলো একদমই শুকোতে চায় না, তো সেহেতু তো এখন গিয়ে স্নানটা করে নিই, স্নান করে জাস্ট পুজোটা দেবো, তারপর খেয়ে নেব। প্রচণ্ড খিদে পেয়েছে আমার।
তো দেখো স্নান করে পুজো দিয়ে একটু চুলগুলো শুকোতে চলে এলাম, আর ওইখান দিয়ে পেছনে জানালা দিয়ে কাকি কথা বলছে আর আমার সামনে মাসি আর মেসো বসে আছে। তো আমার যেহেতু কোকড়ানো চুলগুলো না শুকোতে অনেকটা সময় লাগে, আর রোদে দাঁড়ালে চুলগুলো কী হয় বলো তো, তাড়াতাড়ি শুকিয়ে যায়, না হলে একটা ভিজে ভিজে ভাব মানে চলতেই থাকে। এই জন্য তো আমি জানি না কী হারে আমার চুল পড়ছে, হয়তো বা যত্নটাও আমি সেইভাবে নিচ্ছি না, তবে যাই হোক। আর এইখানে দেখো মাসি আমি বসে না প্রচণ্ড আড্ডা মারছি। আর একটা জিনিস দেখাই, এইখানে দেখো এই বক্সটার নিচে না একটা মুরগের বাচ্চা নড়াচড়া করছে। তো মেশুকে বললাম বক্সটা উঠিয়ে দাও, তোমরাও দেখো। আমি না বিগ বস দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। বাইরে তোমরা দেখছিলে যে বসে বসে কথা বলছিলাম সবাই মিলে। তো তারপর ঘরে এসে বিগ বসটা আগে থেকেই ডাউনলোড করে রেখেছিলাম, নাহলে প্রচণ্ড অ্যাডভার্টাইজমেন্ট আসে ওই জন্য। তো তোমরাও আমার মতো যারা বিগ বস দেখো ডেইলি মিস করো না, তারা নিচে কমেন্ট করে জানিও যে কাকে বেশি ভালো লাগছে। তো যাই হোক, আর আজকে ইভিনিংয়ে একটা প্ল্যান আছে যে কষা মাংস করব দই দিয়ে। দেখি ভাই যদি টক দইটা পায় তাহলে দই দিয়ে করব, আর না হলে এমনিতেই করব। তো আর এটা না মানে চুলোর আগুনে করার ইচ্ছা আছে, এখন দেখি পসিবল হয় কি না। তো চলো এখন উঠি, ঘর দুয়ার ঝাড় দিয়ে এবার সন্ধেটাও দিয়ে দিই, প্রায় সন্ধে হয়েই এসেছে। তো চলো এবার ওঠা যাক। ঘুম থেকে ওঠা মাত্রই না মাসি হাউস কোটটা বের করে দিল। মাসি এটা কলকাতা থেকে এনেছে, মানে কোয়ালিটিটা এত ভালো। আর তোমরা ব্লগে ম্যাক্সিমাম টাইমই দেখবে আমি হাউস কোটটাই বেশি ব্যবহার করি, আমার ভীষণ ভালো লাগে হাউস কোট। আর কলকাতার হাউস কোট মানে কোয়ালিটি তো মানে দারুণ। যদি তুমি কলকাতা থেকে সবসময় দেখে আনতে পারো মানে হাউস কোট বলো কিংবা ধরো নাইট ড্রেস, এগুলো যদি তুমি ডেলিভারি জিনিসগুলো দেখে আনতে পারো কোয়ালিটি জাস্ট ওয়াও। আমার তো দারুণ লেগেছে, কালারটাও না খুবই ভালো আমার কাছে। আরেকটা এরকম টাইপের আরও দুটো আছে, একটা আই থিঙ্ক রেড অর ব্রাউন টাইপের, একটা গ্রিন যেটা তোমরা অনেক সময় দেখো, আর রেডটা হয়তো এবার এখনও আমি পরিনি। আর এটা আরেকটা হলো, আর অন্য হাউস কোট সেগুলো হাফ স্লিভ, ওগুলো তো আছে। এইটার কোয়ালিটি না খুবই ভালো। তো চলো বেশি কথা না বলে এখন গিয়ে সন্ধেটা দিই, তারপর আবার ব্লগে ফিরে আসছি। ওই যে বলছিলাম রুমটা ঝাড় দেবো, তো আমার ঘর থেকে বেরিয়ে দেখি মাই ঝাড় দিয়ে দিচ্ছে। তো আমি ভাবলাম মা ঝাড় দিতে দিতে আমি বিঙ্গুর সাথে একটু বসি। আর এখানে দেখো আমাকে পেয়ে এতক্ষণ তো দেখতে পাইনি, কি লেজটা কি নাড়ানাড়ি করছে দেখো। আর ও যখনই না খুব এক্সাইটেড হয়, খুশি হয়, লেজটা প্রচণ্ডভাবে নাড়ে। তো ওকে একটু আদর করে চলো একবার ওকে একটু বাইরে নিয়ে যাই। আর বাইরে মুরগগুলো দেখা মাত্রই ওকে আর কে ধরে রাখতে পারে, দেখতে ছোট হলে ওনার শক্তি কিন্তু প্রচণ্ড বেশি, ওনার সাথে পারাটা খুব মুশকিল। তো দেখো কি হারে দৌড়োদৌড়ি করছে। তো যাই হোক, এখন গিয়ে চলো সন্ধেটা দিয়ে দিই, প্রায় সন্ধ্যাটা হয়ে এসেছে। আর তোমরা একটু অপেক্ষা করো, কারণ সন্ধেবাতিটা দেওয়ার পরই না আমি রান্নাটা গিয়ে বসিয়ে দেবো, বেশিক্ষণ লেট করব না, যেহেতু আমি চুলোয় রান্নাটা করব। তো দেখো আমার সন্ধেটা দেওয়া প্রায় কমপ্লিট। আর এইখানে আমি একটু ভিডিও কলে কথা বলছিলাম, আর কিছু এডিটিং আছে সেগুলো কমপ্লিট করে তারপর যাব। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। এইখানে দেখো আমি সব কিছু না নিয়ে বসেছি, যা যা আমার প্রয়োজন। আর আমি না ছুরি দিয়ে কখনোই কিছুতেই আমার কাটতে পারি না, আমার প্রচণ্ড অসুবিধা হয়। কোনো ছোটোখাটো জিনিস হলে ঠিক আছে, ধরো একটা পেঁয়াজ কিংবা একটা টমেটো হলে ঠিক আছে, আর দা দিয়ে কাটতেই আমি সবচেয়ে বেশি কমফোর্টেবল। তো দেখো টমেটোটা কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে, আর এখানে কয়েকটা রসুন আমি আস্ত দেবো। আমি অলওয়েজ বলি মাংসের সাথে আস্ত রসুনটা খেতে আমার ভারী ভালো লাগে। আর এখানে দেখো কয়েকটা আমি গ্রাইন্ডারে দেবো, ওই জন্য মানে ছিলকেটা ফেলে দিয়েছি। আর এখানে পেঁয়াজটাও কুচি করে কয়েকটা তো গ্রাইন্ডারে দেবো, আর কয়েকটা এমনি দিয়ে দেবো। আর আলুটা দেখো, আর ঘরের মধ্যে আলু না শুধু আমি আর মা খাই, আর বাঙালি হয়ে মাংসের আলু খাবো না তাই কি কখনো হয় বলো। আর এই যে লেবুটা দেখছো, সম্পূর্ণ লেবুটা না আমি কেটে এবার লেবুর রসটা দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। যেহেতু টক দইটা নেই আমার কাছে, ভাই মিষ্টি দইটা পেয়েছে কিন্তু টকটা পায়নি, আর মিষ্টি দই দিয়ে তো আর চিকেন হবে না, তো ওই জন্য। তো দেখো লেবুটা আমি
রসটা আমি বের করে নিচ্ছি ভালোভাবে। এবার সবটা লেবুর রস আমি চিকেনটার মধ্যে ভালোভাবে মেখে নেব। আর এভাবে যদি তোমরা করো না চিকেনটা, তত বেশি তোমাদের মানে সেদ্ধ করতে হয় না, অটোমেটিকলি একটু নরম হয়ে যায় আর খেতেও না খুবই ভালো লাগে। তো 1 ঘন্টার মতো দেখো আমি রেখে দেবো এটাকে। আর এইখানে দেখো আমি সব রেডি করে নিয়েছি যা যা আমার প্রয়োজন। আর মশলাটাও ওইখানে আমি রেডি করে রেখেছি, যেখানে আদা আছে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব কিছু। আর দেখো মেশুকে বললাম যে একটু জালটা ধরিয়ে দাও, আর দেখো আগুনও কি হারে জ্বলছে। তো আমি তাড়াতাড়ি করে তেলটা দিয়ে দিলাম। আর তেলের মধ্যে দেখো একটুখানি চিনি, আমি চিকেনে অলওয়েজ একটুখানি চিনি দিই, জাস্ট বিকজ অফ কালার, যাতে রঙটা একটু ভালো আসে। আর এখানে দেখো লং, দারচিনি, গোলমরিচ, এলাচ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আলু, রসুন আর পেঁয়াজ কুচিটা আমি একসাথে দিয়েছি। একসাথে দিয়েছি কেন, কারণ আলুটা আমি ভেজে আমি কখনোই দিই না, আর রসুনটা যাতে সিদ্ধ হয় ওই জন্য আগে দিয়ে দিয়েছি। আর এইখানে দেখো মশলা বাটাটা যেটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। আর আজকে না মানে ফোনটা একা হাতে করছি তো ওই জন্য প্রচণ্ড প্রবলেম হচ্ছে, তাই প্রথম ধাপগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেখাতে পারলাম না। তারপর ভাইকে বললাম যে একটু ভিডিওটা করে দে। আর দেখো মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি ঢেকে দিয়েছি। আর যখন না দেখবে যে মশলার চারিদিকে একটু তেল বেরিয়ে আসছে, তখন বুঝতে পারবে যে মশলাটা তোমার একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। তো দেখো ভাই এখন এসেছে, তো ভাইকে বললাম যে ব্লগটা একটু করে দে, নাহলে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো মশলাটা কষানোর পর আমি পুরো লবণটা দিয়ে দিলাম, যতটা মাংসতে লাগবে সেটাও দিলাম। তো আগে দেখো লেগ পিসটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, যাতে এটার মধ্যে মশলাগুলো ঢোকে ভালোভাবে। তারপর আমি মাংসটা দিচ্ছি। আর মাংস না যখনই তোমরা রান্না করো, আমি জানি না তোমরা কিভাবে করো, কিন্তু আমার কাছে কষানোটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। আর আগে আমি অলওয়েজ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই। কেন বলো তো, কারণ মশলাটা কষানোর আগেই যদি তুমি মাংসটা দিয়ে দাও তাহলে মশলাটা না সেইভাবে মিক্সড হয় না। তো যাই হোক আমি কিছুক্ষণ ঢেকে দেব। তো ভাইকে বলছি যে ব্লগটা একটু ভালো করে কর, যদি ভালো না আসে তোর একদিনকে আমার একদিন। তো যাই হোক দেখো 2-3 বার ঢেকে দিয়ে এভাবে নাড়াচাড়া করলাম। তো ভাইকে বললাম যে এবার আমি একটু ভিডিওটা করছি, তুই একটু নাড়াচাড়া কর, মানে আমার ডান হাতটাও না মানে একটু ব্যথা লেগেছে ওই জন্য। তো যাই হোক এখন দেখো কষানোটা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আমি টমেটোগুলো দিচ্ছি, কারণ টমেটো গলতে তো বেশি সময় লাগে না, খুব কম সময়েই হয়ে যায়। তো এই জন্য প্রায় দেখো কষানোটা হয়ে এসেছে। এবার ভাই বলছে এই কষানো থেকেই আমাকে কয়েক পিস তুলে দে, তো আমি খেয়ে টেস্ট করবো। তো আমি বললাম হ্যাঁ খা। তো দেখি ভাই খেয়ে কি বলে, আই হোপ ভালোই বলবে। আমি এখনো টেস্টও করিনি, তো তারাও তোমাদেরকেও দেখাচ্ছি যে ও খেয়ে কি বলছে। আই হোপ ভালোই হবে। তো দেখি ও কি বলে, একটু অপেক্ষা করো, ও আগে খেয়ে নিক তারপর। তো ও তো বলছে যে দারুণ নাকি হয়েছে। তো দেখতে তো আমার কাছেও ভালো লাগছে, তো আমি যখন খাবো তখন তোমাদেরকে বলবো। আর এইখানে দেখো আমি ঝোলটাও দিয়ে দিয়েছি। এবার ভাই বসে একটু জালটা দিচ্ছে। তো ঝোলটা প্রায় হয়ে এসেছে। আর ভাই বলছে দাঁড়া আমি সবাইকে দেখাচ্ছি যে তুই কীভাবে ব্লগটা করছিস। তো এই আর কি। তো দেখো মাংসটা কমপ্লিট, ভাইও খেয়ে নিয়েছে। আর এখানে আমি বসেছি রুটি আর একটু ভাত নিয়ে। তো মা বলছে যে আমার রিয়েকশানটা নিলি না। তো আমি বলছি দাঁড়াও তোমারটা আরেক দিন নেব, যেদিন আমি দই দিয়ে করব সেদিন। তো আমার কাছেও না প্রচণ্ড ভালো লেগেছে, সত্যি বলছি, মানে নিজের রান্নার প্রশংসা নিজেই করছি। সত্যি উনুনের রান্না মানেই মানে আলাদাই জিনিস। খাওয়া দাওয়া শেষ করে একেবারে এই ঘরে চলে আসলাম। আর ভাবলাম ঘুমোতে যাওয়ার আগে পিঙ্গুর সঙ্গে একটু দুষ্টুমি করি। প্রচণ্ড ঠান্ডা, ওরও না আই থিঙ্ক প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই দেখো কিরকম গুটিসুটি হয়ে শুয়ে আছে। তো যাই হোক আজকে উনুনে রান্না করেছি প্রথমবার, আমি আগে আর কোনোদিনও করিনি, অ্যান্ড ইট ওয়াজ ভেরি গুড। আর সত্যি মানুষ যে বলে যে গ্রামের রান্না উনুনের রান্না মানে গ্যাস থেকে অনেকটাই ভালো, সত্যি যারা উনুনে রান্না করেন তারা জানেন। তো আজকে আমি এক্সপিরিয়েন্স করলাম, আর দ্যাট ওয়াজ ভেরি গুড, সিরিয়াসলি বলছি, সবাই বলেছে। তো যাই হোক আজকে যদি ব্লগটা ভালো লাগে কিংবা আমার রান্নাটা ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।
আর না এনার্জি নিয়ে এখন গিয়ে ঘুমিয়ে পড়বো ডিরেক্টলি। তো চলো আজকের ব্লগটাকে এইখানেই এন্ড করছি, কালকে ফিরে আসছি উইথ নতুন দিন অ্যান্ড উইথ নতুন ব্লগ। সো তোমরা সবাই খুব 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 ভালো থাকো, স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি। টাটা।